আজকে আমরা ক্লাসে চলে এসেছি 594 পেজের মডেল কোশ্চেন সেট 18 এর লাস্ট ক্লাস আজকে। তো এই ক্লাসটা হয়ে গেলে মডেল কোশ্চেন সেট 18 সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী ক্লাস থেকে আমরা মডেল কোশ্চেন সেট 19 এর সলিউশন শুরু করব। মডেল কোশ্চেন সেট 18 এর আজকে আমরা 14 দাগ থেকে সলভ করা শুরু করব। 3টে ক্লাস হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটা মডেল সেটের জন্য 4টে করে ক্লাস লাগছে। এই মডেল সেটের 4 নম্বর ক্লাস, অর্থাৎ এই মডেল সেটের লাস্ট ক্লাস। আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিতে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তোমাদের ম্যাথামেটিক্স বইয়ের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা চ্যাপ্টারের সমস্ত সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, এই বইয়েরও অনেক অঙ্ক যেগুলো দেখছি আমরা বই থেকে, এই প্রশ্নবিদ্যায় দেখছি অনেকটা বই থেকে অনেক অঙ্ক থাকছে। ঠিক আছে, এই পরবর্তী ক্ষেত্রে তোমরা পর্ষদ টেস্ট পেপারের সলিউশন এবং এবিটিএ তো টেস্ট পেপার সলিউশন পেয়ে যাবেই। ঠিক আছে, এবিটিএ পর্ষদ পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবে। সেই হিসেবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। শুরু করছি, দেখো 14 দাগের 1 থেকে কি বলছে। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিল বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করো। তাই তো, এটা বলেছে চোঙটির উচ্চতা নির্ণয় করছে। এই অঙ্কটা এক্স্যাক্ট বইয়ের অঙ্ক। তোমাদের লম্ববৃত্তাকার চোঙ যে চ্যাপ্টার আছে, কোষে দেখি 8-এর 147 পাতায় দেখবে এটা তোমাদের 15 অঙ্ক লম্ববৃত্তাকার চোঙ। হ্যাঁ, কোষে দেখি এটা এই সেম অঙ্ক, যেহেতু আমরা বইটাও সলভ করেছি, আবার এখানে একই অঙ্ক আছে। তোমরা একবার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, কোষে দেখি 8-এ যাবে, পেজ নাম্বার 147। হ্যাঁ, দাগ নাম্বার কত? দাগ নাম্বার 15 দাগেরটা, অর্থাৎ এখানে যেটা 14 দাগের 1, ওখানে সেটা 15 দাগের অঙ্কটা। এই পেজে 15 দাগের যে অঙ্কটা কোষে দেখে এইটা সেম অঙ্ক। এর সলিউশন আমরা ঠিকঠাকভাবে করে দিয়েছি। তোমরা এখান থেকে তার সলিউশনটা পেয়ে যাচ্ছ। পরবর্তী অঙ্ক 2-এরটায় যাচ্ছি। 2-এরটা বলছে যে 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্র আংশিক জলপূর্ণ আছে। একটি নিরেট গোলাকাকৃতি ধাতুর বল ওই পাত্রে ডোবানো হলে জলস্তর 1 সেমি উপরে ওঠে। দেখো কত সহজ অঙ্ক এখানে দিয়েছে। আচ্ছা, চোঙের ব্যাস কত? চোঙের ব্যাস, আচ্ছা এইরকম একটা চোঙাকৃতি পাত্র মনে করো, এতটা ধরো জল আছে। এবার কিছুটা ঢালার পর জল মনে করো এখান থেকে এতটা বাড়লো। এবার তাহলে এর আয়তনটা, যে গোলকটা ওখানে ফেলা হলো, তার আয়তনটা আর এই আয়তনের সঙ্গে বর্ধিত জলের আয়তনের সঙ্গে সমান হবে। এটা কাজে লাগিয়ে এটা নির্ণয় করতে হবে। যেটা ব্যাসটা বলেছে গোলকের, সেটা নির্ণয় করতে হবে। এটা কাজে লাগিয়ে বলছে বলের ব্যাস কত। বলের ব্যাস, এখানে বলটা আসলে একটা গোলক। ঠিক আছে, বলটা ফেলা হলো, তার ব্যাসটা জানি না, আমরা ব্যাসার্ধ ধরে নেবো। ব্যাসার্ধ থেকে দুটো আয়তন সমান করবো। এই যে গোলকের আয়তনটা বর্ধিত জলের আয়তনটা সমান করে তার ব্যাস পাবো, ব্যাসকে 2 দিয়ে গুণ করে তার ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে ব্যাস পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা আপাতত এই যে চোঙের এই যে ব্যাস, এই যে চোঙের ব্যাস তো এইরকম, তো এটা পাত্রটা, এইটা ব্যাসটা বলা আছে। তাই তো, এখানে বলেছে যে 12 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্র। তাহলে চোঙের ব্যাস কত? সমান 12 সেমি। অতএব চোঙের ব্যাসার্ধ সমান 12/2 সেমি সমান 6 সেমি। ঠিক আছে, আচ্ছা জলস্তর বেড়েছে 1 সেমি। চোঙে জলস্তর বেড়েছে 1 সেমি। অতএব চোঙে বর্ধিত জলের আয়তন বর্ধিত জলের আয়তন কত হবে? পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, পাই আর মানে হচ্ছে 6, এইচ এত ঘন সেমি। এখানে 6 36, এখানে 36 পাই হয়ে যাচ্ছে। 36 পাই ঘন সেমি। আচ্ছা, আমরা ধরি গোলকের ব্যাসার্ধ 8 সেমি। ধরি গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব গোলকের আয়তনটা কত? এই যে গোলকের যে আয়তনটা হবে, সেই আয়তনটাই হচ্ছে এইটা, বর্ধিত জলের আয়তন। সমান আয়তনের জল বাড়বে। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন সেমি। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে? এই দুটো সমান। শর্ত অনুসারে
4/3 পাই আর কিউব সমান 36 পাই, পাই পাই কেটে দিচ্ছি, বা আর কিউব সমান 36 ইন্টু 3/4, 4×9 36, বা আর কিউব সমান 3×9 27, হ্যাঁ, বা আর কিউব ইজ ইকুয়াল টু 27 মানে 3-এর কিউব, অতএব আর সমান 3, আর সমান 3 চলে আসছে, ঠিক আছে। তাহলে 2r সমান কত? আর সমান 3 হয়ে গেলে 2r সমান 2 ইন্টু 3 সমান 6, অথবা অ্যান্সার লিখে দেবে গোলকের ব্যাস 6 সেমি, ঠিক আছে। দেখো পুরো সহজ অঙ্ক দিয়েছে, অঙ্কটা 2 নম্বরের অঙ্কর মতো 4 নম্বরে দিয়েছে, ঠিক আছে। তাহলে গোলকের ব্যাস চলে এলো 6 সেমি, অ্যান্সারটা লিখে দেবে যে গোলকের ব্যাস 6 সেমি। নেক্সট দেখো 14-3 অঙ্ক, 14-3। তামার তৈরি একটি ঘনক যার প্রতিটি ধারের দৈর্ঘ্য 5.5 সেমি, এই ঘনকটিকে গলিয়ে, অর্থাৎ এখানে কিছু বলেনি মানে নিরেট ঘনকে ধরে নিতে হবে। আচ্ছা, ঘনকের ধারের দৈর্ঘ্য 5.5 সেমি, ঘনকের ধারের দৈর্ঘ্য সমান 5.5 সেমি, অতএব ঘনকের আয়তন কত? সমান বাহু কিউব, তাই তো। এখানে নিরেট ঘনকই ভেবে নিতে হবে, ঠিক আছে। নিরেট আলাদা করে উল্লেখ করেনি, আলাদা করে উল্লেখ রাখা উচিত ছিল। তো আমরা 5.5 তার কিউব এত ঘন সেমি, ঠিক আছে। তার মানে হচ্ছে 5.5 ইন্টু 5.5 ইন্টু 5.5 এত ঘন সেমি, তার মানে, ঠিক আছে। আলাদা করে এটা লিখে দিলাম পাট পাট করে, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এদিকে গলিয়ে 2.75 সেমি ব্যাসের 1/4 সেমি পুরো, আচ্ছা, মুদ্রা তৈরি করা হলো। মুদ্রাটাকে এখন কি ভাবতে হবে? মুদ্রাটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙাকৃতি ভাবতে হবে, ঠিক আছে। একটা মুদ্রা ভাববে, কিছুটা হাইট আছে গোলাকার, লম্ববৃত্তাকার চোঙাকৃতি, ঠিক আছে। আচ্ছা, গড়িয়ে এত সেমি ব্যাস, তাহলে মুদ্রার ব্যাস কত? 2.75 সেমি। মুদ্রার ব্যাস 2.75 সেমি, অতএব মুদ্রার ব্যাসার্ধ কত? 2.75/2 এত সেমি, এটা হচ্ছে মুদ্রার ব্যাসার্ধ। আচ্ছা, মুদ্রার উচ্চতা কত? 1/4 সেমি। মুদ্রার, এবার এই মুদ্রাটাও সলিড হয়, পুরোটাই সলিড হয় মুদ্রা। মুদ্রার উচ্চতা সমান 1/4 সেমি, অতএব মুদ্রার আয়তন, মুদ্রার আয়তন 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ, তাই তো। মুদ্রার আয়তন, মুদ্রার আয়তন চোঙাকৃতি পাই আর স্কয়ার ইঞ্চ, পাই ইন্টু 2. গুণ ছিল 2.75/2 ইন্টু 2.75/2 ইন্টু 1/4, ঠিক আছে। এইটা এত ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটি মুদ্রা আয়তন। ধরি এক্সটি মুদ্রা তৈরি করা যাবে, ধরি কটি মুদ্রা তৈরি করা যাবে বলেছে, বলেছে কতগুলি মুদ্রা তৈরি করা যাবে। এখানে লেখা হবে একটি মুদ্রা আয়তন, অতএব অতএব একটি ধরি এক্সটি মুদ্রা তৈরি করা যাবে, ঠিক আছে। এক্সটি মুদ্রা তৈরি করা গেলে এক্সটি মুদ্রা আয়তন এক্স ইন্টু এইটা, শর্তানুসারে সেইটা আর এইটা সমান হবে। শর্তানুসারে এক্স ইন্টু পাই এর মানটা বসিয়ে দিই 22/7, 2.75/2, 2.75/2 ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু 5.5 ইন্টু 5.5 ইন্টু 5.5। এখান থেকে যে এক্স এর ভ্যালুটা বেরোবে সেটাই হচ্ছে মুদ্রার সংখ্যা, সেটা আমরা এইখানে সিম্পলিফাই করছি, এক্স এর যে মানটা, বা এক্স ইজ ইকুয়াল টু 5.5 ইন্টু 5.5 ইন্টু 5.5 ইন্টু 22/7টা এদিকে গিয়ে 7/22 হলো, ইন্টু 2.75টা 2.75 2/2.75 ইন্টু আবারও 2/2.75 ইন্টু 1/4টা 4 হয়ে যাচ্ছে, হ্যাঁ, 1/4টা হয়ে যাবে 4। আচ্ছা, এবার এখানে কয়েকটা দশমিকগুলো, এখানে 10 হয়ে যাচ্ছে, এটা 10 হয়ে যাচ্ছে, এটা 10 হয়ে যাচ্ছে। এইটা দুটো সংখ্যার জন্য ওপরে
আমরা 2 এর গায়ে শূন্য বসিয়ে দিচ্ছি, দুটো সংখ্যার জন্য 2 এর গায়ে দুটো শূন্য বসিয়ে দিচ্ছি। 1টা 2টো 3টে শূন্য, 1টা 2টো 3টে শূন্য কাটলো, ঠিক আছে। আচ্ছা 11 দিয়ে 22, 5 11 55, 2 দিয়ে কাটলে এটা 2 কেটে গেল। এবার আমরা বা এক্স এর মানটা নির্ণয় করছি। এখানে কি কি কাটছে দেখছি, নিচে কি কি আছে, 275 আছে, আর একটা 275 আছে। হরে আর কোনো মান নেই, শুধু এইগুলোকে কাটতে হবে। লবে আছে এখানে একটা 5 আছে, এই একটা 55, আরও একটা 55, 7 পড়ে আছে, 20 পড়ে আছে, এই 2 আর এই 2 4 পড়ে আছে, এই 2 আর এই 2, ঠিক আছে 4। এবার 55কে 5 দিয়ে গুণ করলে 275 হয়, কিন্তু এটা তাহলে কেটে গিয়ে 5 হয়ে গেল, এই 5 কেটে গেল। 55কে 5, এই 5 4 20, বা x সমান কত হয়ে যাচ্ছে, 4 7 28, 28কে 4 দিয়ে গুণ, বা 4 4 16 ইন্টু 7, হ্যাঁ 4 4 16 ইন্টু 7, 6 7 42 2, 112, 112 আসছে x এর মান। তাহলে এখানে অ্যান্সার হবে কি চেয়েছে, যে এত সময় পুরো কতগুলি মুদ্রা তৈরি করা যাবে। অ্যান্সার হবে 112টি মুদ্রা তৈরি করা যাবে। অ্যান্সার লিখবে এখানে 112টি মুদ্রা তৈরি করা যাবে, ঠিক আছে। এখানে অ্যান্সার হবে 112টি মুদ্রা তৈরি করা যাবে। নেক্সট দেখো 15 জায়গায় চলে যাবে এবার। রাকেটটা, ঠিক আছে। 15 রাকেট বলছে এখানে নিচে গ্রামের শ্রমিকদের বেতনের তথ্য দেয়া হলো, কল্পিত কর পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে। যে এখানে রাশিবিজ্ঞানের অঙ্ক, হ্যাঁ বলেছে কল্পিত কর পদ্ধতিতে বেতনের গড় নির্ণয় করো। 45 থেকে 50 এরকম শ্রেণীগুলো আছে। আচ্ছা যে 45 থেকে 50, 50 থেকে 55 পরপর মানগুলো আছে, ঠিক আছে। তাহলে এখানে যে একটা মানকে 75 থেকে 80 পর্যন্ত মান আছে, 75 থেকে 80 পর্যন্ত মান আছে। আচ্ছা তাহলে আমাদের কল্পিত কর পদ্ধতি মানে ডিআইটা নির্ণয় করতে হবে, এফআই ডিআই পর্যন্ত নির্ণয় করতে হবে। আচ্ছা এখানে দেখো প্রথমেই আছে যেটা বেতন, বেতন হিসাবে নিচ্ছি, এটা বেতন, বেতন। আর কি আছে, শ্রমিক, শ্রমিকটাই এক্সআই, হ্যাঁ শ্রমিক এক্সআই। আচ্ছা এরপর হচ্ছে আছে এখান থেকে মধ্যক নির্ণয় করতে হয় আমাদের, মধ্যক, ঠিক আছে। আচ্ছা শ্রমিকটা, আচ্ছা শ্রমিকটা এটা এফআই, মধ্যকটা এক্সআই, এটা এফআই, এটা এক্সআই, ঠিক আছে। এরপর কি নির্ণয় বিষয়, এরপর নির্ণয় বিষয় আমাদের ডিআই, হ্যাঁ ডিআই, ডিআই, তারপর নির্ণয় বিষয় এফআই ডিআই, হ্যাঁ এফআই ডিআই। এবার ডিআই পেয়ে গেলেই আমরা যেটা করব, যে কল্পিত কর পদ্ধতি মানে এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই, এটা অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা দেখো এখানে শ্রেণী যেটা আছে 45 থেকে 50 পর, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70, ঠিক আছে। 70 থেকে 75, 75 থেকে 80, 70 থেকে 75, 75 থেকে 80। শ্রমিকের সংখ্যা আছে 5 8 30 25 14 12 6, 5 8 30 25 14 12 6, ঠিক আছে। 5 8 30 25 14 12 6। এখানে সামেশনটা কত, সামেশনটা দেওয়া নেই, সামেশনটা নির্ণয় করতে হবে।
সামেশন অফ এফ আই সমান 5 8 30 25, 5 8 30 25, 14 12 6, ঠিক আছে। আচ্ছা 18 5 13 আর 30 43, 43 5 48, 58 68, 68 আর 14 82, 82 আর 12 94, 100 100। এবার এখানে মধ্যক যেটা আসবে, প্রত্যেকটা মধ্যক দশমিকে চলে আসবে। এটা হয়ে যাচ্ছে 47.5, এটা হয়ে যাবে 52.5, এটা আবারও 57.5, এটা 62.5, এটা হয়ে যাচ্ছে 67.5, এটা হয়ে যাচ্ছে 72.5, এটা 77.5, ঠিক আছে। আচ্ছা সামেশন অফ এফ আই, আচ্ছা আমরা এ কোনটা ধরে নেবো এখানে, এখানে আসছে দেখো 5 আর 13, 13 আর টোটাল সাম 13 আর 30 43, এই শ্রেণীটা এখানে এই ভ্যালুটাকে এ হিসাবে ধরছে, এইটা এখানে এ হিসাবে হবে, ঠিক আছে এইটা। তাহলে ডিআই মানে কি, ডিআই মানে হচ্ছে যেটা হয়ে যায় এক্স আই মাইনাস এ, তাই তো, ডিআই মানে হচ্ছে এক্স আই মাইনাস এ, ডিআইটা মনে রাখবেন এক্স আই মাইনাস এ, ঠিক আছে। এক্স আই কত 62.5, 62.5 থেকে 47.5 মানে 62 থেকে 47 বিয়োগ করলে কত হয় 15। আচ্ছা 62 থেকে 52 বিয়োগ করলে 10, এইটা 5, এইটা 0, তাই তো। এইটা হয়ে যায় আমাদের এক্স আই মাইনাস এ, তাই তো। আচ্ছা ডিআই ইজ ইকাল টু এক্স আই মাইনাস এ হয়ে যায়, তাহলে ডিআই ইজ ইকাল টু এক্স আই মাইনাস এ, এই দিকটা মান কত আসবে ডিআই ইজ ইকাল টু এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আই মাইনাস এ যখন হয়ে যাচ্ছে এক্স আই মাইনাস এ মানে এইটা বড় মাইনাস মাইনাস মাইনাস, আচ্ছা এক্স আই মাইনাস এ, এক্স আই হচ্ছে এইটা মাইনাস এ, তার মানে এটা 5, হ্যাঁ এক্স আই মাইনাস এ এইটা 10, এটা এক্স আই মাইনাস এ, এইটা হয়ে যাচ্ছে 5 10, এটা 15। তাহলে এবার দেখো 5 15 মাইনাস 75, এইটা হয়ে যাচ্ছে মাইনাস 80, এটা হয়ে যাচ্ছে মাইনাস 150, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে 0, এটা 5 14 70, এটা 12 10 120, আর এটা 6 15 90। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, এই তিনটে যোগ করলে 12 আর 58, 9 সাথে 16, 9 2 11, 11 আর 8 9, আচ্ছা 9 সাথে 16 আর 2 18, 8 থেকে 1, 1 থেকে 2 280 হচ্ছে, আর এই দিকটা কত হচ্ছে 150 230, 15 আর 8 23 230, আর সাথে 305, এইটা মাইনাস 305, তাহলে চলে আসছে মাইনাস 25, তাই তো, ইজ ইকাল টু মাইনাস 25 হয়ে যাচ্ছে সামেশন অফ এফ আই ডিআই ইজ ইকাল টু মাইনাস 25, এইটা সামেশন অফ এফ আই ডিআই মাইনাস 25, হ্যাঁ আচ্ছা। তাহলে গড় কত হচ্ছে এক্স বার ইজ ইকাল টু এ প্লাস, এক্স বার ইজ ইকাল টু এ প্লাস, এ মানে এখানে হয়ে যাচ্ছে এ যে 62.5 হচ্ছে এ 62.5, ঠিক আছে। এক্স বার ইজ ইকাল টু এ প্লাস এ এখানে 62.5, ঠিক আছে। আচ্ছা সামেশন অফ এফ আই ডিআই, সামেশন অফ এফ আই ডিআই হয়ে যাচ্ছে মাইনাস 25 বাই সামেশন অফ এফ আই 100 ইন্টু এইচ, এইচ এর মান কত এখানে, এইচ এর মান 5, তাই তো 5 সমান 62.5, আচ্ছা 5 25 125 মাইনাস 1.25, ঠিক আছে 125 1.25, এটা 0 বিয়োগ করলে 5 0 5 10 5 10 7 1 2 3 3 5 2 5, হ্যাঁ আচ্ছা 61.25 চলে আসছে, 61.25 দেখো। এখান থেকে 5 যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি সামেশন এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ
আচ্ছা এখানে তো এইচটা হয় না, ফর্মুলা যেটা এইচটা আমরা এইচটা হবে না তো, ক্রমবিচ্যুতির পদ্ধতিতে এইচটা হয় না, ঠিক আছে। ক্রমবিচ্যুতির ক্ষেত্রে এইচটা হয় না। এখানে ক্রমবিচ্যুতির ফর্মুলা কি, এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই, এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই। এইটা তাহলে এইটা হয়ে যাচ্ছে, এটা প্লাস মাইনাসে মাইনাস 0.25, তাহলে 62.5 থেকে 0.25 বিয়োগ করলে 62.25। আনসার লিখবে নির্ণয় কল্পিত গড়, নির্ণয় কল্পিত গড় 62.25, নির্ণয় কল্পিত গড় 62.25, ঠিক আছে। দেখো এটা করে দিতে হবে যে নিচে অতএব নির্ণয় কল্পিত গড় 62.25, ঠিক আছে। দেখো এইভাবে করতে হবে। তো আমাদের 15-1 হয়ে গেল। নেক্সট আমরা 15-2 অঙ্কে যাব। 15-2 মধ্যমার অঙ্ক আছে এবং 15-3 ওজাইবের অঙ্ক আছে। মধ্যমা দেখো কি বলেছে এটা। এবার 2-টা মধ্যমা নির্ণয়ের অঙ্ক। মধ্যমা নির্ণয়ের জন্য কি করতে হবে দেখো এখানে। আচ্ছা এখানে দেওয়া আছে 0 থেকে 10, 0 থেকে 102, 100 থেকে 205, 200 থেকে 300x, 300 থেকে 400, একদম 900 থেকে না 600 থেকে 700 পর্যন্ত আছে, তাই তো। তাহলে যে শ্রেণী অন্তর লেখা আছে আর পরিসংখ্যা লেখা আছে, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা লাগবে। তাহলে শ্রেণী অন্তর, শ্রেণী অন্তর পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক। এইটা হলো এইটা হলো এইটা এইটা এইটা। আচ্ছা এবার ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক আমরা লিখে দিয়েছি 0 থেকে 100, 100 থেকে 200 থেকে 600 থেকে 700 পর্যন্ত। 0 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600 আর 600 থেকে 700, ঠিক আছে। এইটা পরিসংখ্যা যেটা আছে 2, 5, x 12, 17, 20, y, 2, 5, x 12, 17, 20, y। সামেশন অফ এইটা হচ্ছে f, হ্যাঁ এফ আই, সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস 20, 30, 40, 47 আর 2 49, 49 আর 2 51 আর 5 56, ঠিক আছে। এইটা এবার শর্ত অনুসারে এইটা সমান পরিসংখ্যা সমষ্টি 100 বলে দিয়েছে। শর্ত অনুসারে এর নিচে লিখবে, শর্ত অনুসারে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করছি, তার আগেই শর্ত অনুসারে এক্স প্লাস ওয়াই প্লাস 56 সমান 100, বা এক্স প্লাস ওয়াই সমান 100 মাইনাস 56, বা এক্স প্লাস ওয়াই সমান 56, এইটা হয়ে যাবে 40, 44, 44, ঠিক আছে। আচ্ছা এবার ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা 2, 2 আর 5 7, 7, 7, 7 প্লাস এক্স, 7 প্লাস এক্স প্লাস 12, 12 সাথে 19 প্লাস এক্স, 19 আর 17, 19 আর 17
36 প্লাস এক্স, 36 আর 20 56 প্লাস এক্স, এটা 56 প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, ম্যাচ করেছে, তাহলে সঠিক আছে। আচ্ছা, এবার এখানে বলে দিয়েছে মধ্যমা কত। তথ্যের মধ্যমা হচ্ছে 525। প্রদত্ত মধ্যমা সমান 525। 525 মানটা 500 600-র মধ্যে আছে, তাই তো? তাহলে এইটা কিন্তু মধ্যমা শ্রেণী, এত নিচে 525 মানটা, তাহলে মধ্যমা শ্রেণীটা হচ্ছে 500 থেকে 600, এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে এল সমান হয়ে যাচ্ছে 500, ঠিক আছে। আচ্ছা, এর ফ্রিকোয়েন্সি এফ সমান হয়ে যাচ্ছে 20, সিএফ সমান হয়ে যাচ্ছে এর আগের যেটা সমষ্টি, এটা আগেরটা 36 প্লাস এক্স। হ্যাঁ, আচ্ছা, আর এন সমান হয়ে যাচ্ছে এইটাই সমান এন সমান হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 56। তাহলে এন বাই 2 সমান কত? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 56/2, এইটা হচ্ছে এন বাই 2, এন বাই 2 আকারে রেখে দিচ্ছি। তাহলে নির্ণয় মধ্যমা, এবার আমরা এইখানটা মধ্যমা নির্ণয় করছি। নির্ণয় মধ্যমা সমান, বা শর্তানুসারে এল মানে 500 প্লাস এন বাই 2 মাইনাস সিএফ, এন বাই 2 মানে এইটা, এক্স প্লাস ওয়াই প্লাস 56/2 মাইনাস সিএফ হচ্ছে 36 প্লাস এক্স বাই এফ মানে হচ্ছে 20। হ্যাঁ, 200 নয়, 20, কারণ এর পরিসংখ্যা 20, বাই এফ ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 525। বাই এফ ইন্টু এইচ মানে হচ্ছে 100, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 525। এটা মধ্যমা নির্ণয়ের ফর্মুলা, আর এটা মধ্যমা বলে দিয়েছে, ফর্মুলা ফেললাম, মধ্যমা যেটা বলেছে তার সঙ্গে সমান করলাম। বা এখানটা কত হয়ে যাচ্ছে, এই যে 20 নিচে আছে আর এখানে লসাগু 2, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 56। হ্যাঁ, আচ্ছা, এইটা 2 দিয়ে গুণ, মাইনাস 72 মাইনাস 2x, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটা কেটে দাও, এটা 5 20 এটা 20 একে 20, এইখানে হয়ে যাচ্ছে তাহলে এইটার সঙ্গে 5 গুণ আকারে থাকবে, এই মানটা ইন্টু 5 গুণ আকারে থাকলো। আচ্ছা, এই 20টা লেখার দরকার নেই, বা এইটা সমান তাহলে হয়ে যাচ্ছে এই পুরোটা ইন্টু 5 ইজ ইকুয়াল টু 525 মাইনাস 500। তাহলে এইখানে বাই 2 যেটা আছে ওদিকে নিয়ে চলে যাব, এইখানে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 2x হয়ে যাবে। এই যে ওয়াইটা আগে মাইনাস 2x, এক্স মাইনাস 2x এক্স হয়ে যাচ্ছে, মাইনাস কত 56 72, 14 আর 2 16, তাই তো 16। আর এদিকে এই যে 5/2, হ্যাঁ, এটা বিয়োগ ফলটা কত 25, 5টা গুণ আকারে আছে ভাগ হয়ে গেল বাই 5, 2টা ভাগ আকারে আছে গুণ হয়ে গেল, 5 5 25, তাহলে 10 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে বা ওয়াই মাইনাস এক্স সমান 10 প্লাস 16, বা ওয়াই মাইনাস এক্স সমান 26, ঠিক আছে। আর একটা সমীকরণ আছে ওয়াই প্লাস এক্স সমান 44, তাহলে ওয়াই প্লাস এক্স সমান 44 আর ওয়াই মাইনাস এক্স সমান 26, যোগ করলে এক্স এক্স কেটে গেল, 2y সমান 6 4 10 হাত থেকে 1, 4 2 6 থেকে 7, ওয়াই ইজ ইকুয়াল টু 70/2, ওয়াই ইজ ইকুয়াল টু 35। এবার এতে পুট করলে এক্স প্লাস 35 সমান 44, তাহলে এক্স সমান 44 মাইনাস 35, তাহলে এক্স সমান 9। অতএব যে মান আসছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 9, ওয়াই ইজ ইকুয়াল টু 35। দেখো, এক্স ইজ ইকুয়াল টু 9, ওয়াই ইজ ইকুয়াল টু 35, ঠিক এই প্রসেসে এটাকে সলভ করতে হবে, ঠিক আছে, যেভাবে করা হলো। নেক্সট 3-এর দাগেটা যাচ্ছি, এই সেটের লাস্ট অঙ্ক, মডেল কোশ্চেন সেট 18-এর পেজ নাম্বার 594, পেজের লাস্ট অঙ্ক। আচ্ছা, পরিসংখ্যা বিভাজনের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ওজাই অঙ্কন করি। আচ্ছা, বৃহত্তর সূচক তালিকা মানে এটা মানে এতর বেশি এইভাবে করতে হয়, ঠিক আছে, বৃহত্তর সূচক। তাহলে শ্রেণী লিখছি আর পরিসংখ্যা লিখছি, তাই তো, শ্রেণী পরিসংখ্যা, বা শ্রেণী আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণী
আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণী, তাহলে 0 থেকে 10 এইভাবে আছে, 0-র বেশি দিয়ে শুরু হবে, 0 এত এর বেশি, 10 এর বেশি, 20 এর বেশি, 30 এর বেশি, 40 এর বেশি, 50 এর বেশি, 60 এর বেশি। আচ্ছা, এখানে আছে 60 থেকে 50 থেকে 60 পর্যন্তই, তার মানে 60 এর বেশি কোনো মান নেই, 0। কারণ 50 থেকে 60 এর মধ্যেই লাস্ট মান, 60 এর বেশি কোনো মান নেই। 50 থেকে 60 এর মধ্যে 4 আছে, তাহলে এটা 4 হয়ে গেল। আচ্ছা, 40 থেকে 50 এ কটা মান আছে? 6, তাহলে 6 আর 4 10 হয়ে গেল। এটা 6টা যোগ হয়ে যাবে নিচের মানটার সঙ্গে, ঠিক আছে? মানে যে মানগুলো 50 এর উপরে আছে সে মানগুলো অবশ্যই 40 এর উপরে আছে টোটাল। আচ্ছা, এবার 30 এর বেশি, 30 এর বেশি একবারে 50টা মান, তাহলে 50 এর সঙ্গে যোগ হয়ে 50 + 10 60। আচ্ছা, এবার 20-র বেশি, 10 থেকে 20 থেকে 30 এর মধ্যে 23টা মান আছে, এর সঙ্গে 23 যোগ হলে 83 হয়ে যাচ্ছে। আচ্ছা, 10 এর বেশি, 10 থেকে 20 এর মধ্যে আরো 10টা মান আছে, তাহলে 93 হয়ে গেল। আর 0-র বেশি, 0 থেকে 10 এর মধ্যে 7 আছে, আরো 7টা যোগ হলে 100 হয়ে যাচ্ছে। এবার এরকম একটা ছক কাগজে এইভাবে নিতে হবে, এইভাবে টেনে দিলে মনে করো, বাড়া থাকলে অসুবিধা নেই। এরকম ছক কাগজে এবার যেমন প্রত্যেকটা বইয়ে ভাষা আছে সেইভাবে ছক কাগজে ক্ষুদ্র বর্গক্ষেত্রের প্রতিবাহুকে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর ক্ষুদ্র বর্গক্ষেত্রের প্রতিবাহুকে 1 একক করে ধরা হলো, এবং ধরার পর এই বিন্দুগুলো স্থাপন করা হলো। 0,100, 10,93, প্রত্যেকটা ব্র্যাকেট দিয়ে পরপর লিখবে কমা দিয়ে। 20,83 একটা ব্র্যাকেটে কমা দিয়ে, 30,60 একটা ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে কমা দিয়ে, আবার 40,10 একটা ব্র্যাকেটে কমা দিয়ে, আবার কমা 50,4, এইভাবে বিন্দুগুলি স্থাপন করা হলো, এবং বিন্দুগুলি স্থাপন করে পৃথক পৃথকভাবে যোগ করা হলো। যোগ করে আমরা বৃহত্তর সূচক ক্রমযৌগিক বৃহত্তর সূচক অজাইব অঙ্কন করলাম, ঠিক আছে? বৃহত্তর সূচক অজাইব পেলাম এইভাবে। শুধুমাত্র অজাইব বলেছে, মধ্যমান এখান থেকে নির্ণয় করতে বলেনি, শুধু অজাইব অঙ্কন করো। এবার এগুলো নিজের চোখের আন্দাজে দেখবে যে দূরত্বটা কত কত বেশি আছে, সেই হিসাবে মাপগুলো নিতে হবে। যে 100 পর্যন্ত যদি বড় ছক কাগজ যায়, 100 পর্যন্ত যদি ধরে যায়, ঠিক আছে, নিলে। যদি ধরে না মনে হয়, তখন লিখতে হবে যে ছক কাগজে এটা কি হয়, এটা 0,100, তাই তো? 0,100 এই বরাবর, 100 এদিকে, কারণ y অক্ষ বরাবর বা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহু = 2 একক ধরলাম, এটা নিতে পারো। তাহলে যদি মনে হয় যে ধরবে না, এর মধ্যে গ্যাপ পেজের মধ্যে ধরবে না, তখন এইটা করা যেতে পারে যে প্রতিবাহু সমান 2 একক, 2 একক ধরে অঙ্কন করবে। আমি নর্মালি এখানে দেখিয়ে দিচ্ছি যেভাবে হতে পারে। এইখানে মনে করো 10 ধরলে, এটা 20, এটা 30, এখানটা 40, 50, 60, 70, 80, 90, 100, ঠিক আছে? এটা 10, এটা 20, 30, 40, 50, 60, এই পর্যন্তই হয়ে যাচ্ছে, 60। আচ্ছা, এবার 0,100 এইখানটা, এইগুলো x বরাবর, এইগুলো y বরাবর। 10,93 একবারে 10 এই সোজা, 93 একটু ওপরে এইখানটা। 20,83 একবার এই সোজা গিয়ে 80-র একটু ওপরে। আচ্ছা, এইখানটা 30,60 এইভাবে গিয়ে 60-এর সোজা, 30,60। 40,10 একবারে এইখানে। 50,4 একদম এইখানে। আর 60,0 এইটা। এবার পৃথক পৃথক ভাবে যোগ করো, এইটা যোগ করলে, তারপর আলাদা করে এইটাকে যোগ করে দিলে, আবার আলাদা করে এইটাকে যোগ করে দিলে, আবার আলাদা করে এইটাকে যোগ করে দিলে, তারপর এই দুটোকে আলাদা করে যোগ করলে, এইগুলোকে আলাদা করে যোগ করলে হয়ে গেল অজাইব। এইভাবে ছক কাগজে বৃহত্তর সূচক অজাইব অঙ্কন হয়ে গেল, দেখো, ঠিক আছে? তাহলে এর সাথে সাথে 15 দাগের 3-এরটা কমপ্লিট হলো, এবং মডেল কোশ্চেন পেজ 18, 594 পেজে যেটা ছিল তার সলিউশন হয়ে গেল, ঠিক আছে? আজকের মতো আমরা এখানেই স্টপ করবো। ফিরে পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেজ 19 স্টার্ট করবো, এর পরবর্তী যে পেজে আছে, ঠিক আছে?
আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে। যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন কোচিং দিতে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আজকের মধ্যে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।